নমস্কার। বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আমার প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। গতকাল আমাদের রাজ্যের পক্ষে একটি ঘটনাবহুল দিন গেল। ঘটনাবহুল দিন গেল কেন বলছি? একদিকে যেমন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই রাজ্য সরকারি কর্মচারী এবং প্রাক্তন কর্মচারীদের দাবি নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল, ডিএর মামলা, সেই মামলার রায় ঘোষণা হলো এবং যেরকমটা আশা করা যাচ্ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএর দাবির মান্যতা দিয়ে কোর্ট রায় দিয়েছে। যদিও ৩-৪ মাস শুনানি সম্পন্ন হয়ে যাওয়ার পরে টাইম নিয়েছে, কিন্তু মোটের ওপরে এই রায়টাই কাম্য ছিল। যদিও এই যে 25% ডিএ তৎক্ষণাৎ দিতে হবে ৩১শে মার্চের মধ্যে, সেই জায়গাটা আর একটু বিবেচনা করা উচিত ছিল। কারণ এর আগেই সুপ্রিম কোর্টের এই বেঞ্চেই অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছিল মামলার শুনানি শুরু হওয়ার আগে, যে রাজ্য সরকার আগে 25% ডিএ দিক, তারপরে এই মামলার শুনানিতে যদি দেখা যায় যে সরকারি কর্মচারীদের যে দাবি সেই দাবি সঠিক না, তাহলে তখন ব্যবস্থা করা যাবে। কিন্তু সেই দাবি মানেনি রাজ্য সরকার। একেবারে শেষ দিন তারা আবার আবেদন করে এবং সেই আবেদনে তারা বলে, আমাদের পক্ষে এখন আর্থিক সঙ্গতির যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিএ দেওয়ার মতন জায়গায় নেই। স্বাভাবিকভাবেই কোর্ট পুরো মামলার শুনানি করে এই কোর্টের রায় যেটা দিয়েছিলেন সেই রায়কে অমান্য করার জন্য, আদালত অবমাননার মামলা না শুনে। কিন্তু এই যে রায় আজকে আসলো, তাতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিচারপতিরা যে রায় দিয়েছেন সেখানে যেমন একেবারে টাইমলাইন বেঁধে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন সরকারি কর্মচারীদের যে এই ডিএর দাবি, সেটা মৌলিক দাবি না হলেও সেটা যে আইনগতভাবে তাদের অধিকারের মধ্যে পড়ে, সে কথা রায়ের ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে। একই সঙ্গে ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে, সেই বকেয়া ডিএর 25% মার্চের ৩১ তারিখের মধ্যেই দিয়ে দিতে হবে এবং এই মার্চের ৩১ তারিখের মধ্যে দেওয়ার সাথে সাথেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। মে মাসের ১৫ তারিখের মধ্যে বাকি ৭৫% ডিএ রাজ্য সরকারকে দিতে হবে এবং এই কাজটা রাজ্য সরকার যে আদৌ সুচারুভাবে করবে বা এই আদেশকে মান্যতা দিয়ে একেবারে টাইমলাইন ধরে কাজ করবে, সে বিষয়ে কোর্ট সন্দিহান। যার জন্য কোর্ট একেবারে ৪ সদস্যের একটা কমিটি করে দিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং আরেকটি কোনো স্টেটের প্রাক্তন বিচারপতিকে নিয়ে, তার সাথে সাথে সিএজির যে সভাপতি তাকে অথবা তার মনোনীত কোনো একজন ব্যক্তিকে নিয়ে এই কমিটি হবে, যাদের কাজটা হবে এই টাইমলাইন মেনে রাজ্য সরকার ডিএ দিচ্ছে কিনা এবং এই রাজ্য সরকার যে কথা উত্থাপন করেছিল যে তাদের আর্থিক সঙ্গতি নেই ডিএ দেওয়ার মতন, এবং যদি তারা সরকারি কর্মচারীদের দাবি মেনে ডিএ দেয় তাহলে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে, সেই দাবির যৌক্তিকতা এবং কেন এই দাবি রাজ্য সরকার করছে সে বিষয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করবে এবং কিভাবে এই ডিএ দেওয়া যায় তার কমপ্লায়েন্স রিপোর্ট তৈরি করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে পেশ করবেন। মানে
সুপ্রিম কোর্টের বিচারপতি তারাও জেনে গেছেন এই রাজ্যের নেচার কি, এবং তারা যে একেবারে ভুল কিছু ভেবেছেন তা নয়, সেটা আমরা তার প্রমাণ পাচ্ছি এখন। এখন এই রায় আসার পর থেকেই একটা প্রশ্ন ছিল যে রাজ্য সরকার আদৌ এই রায়কে কি মেনে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে। কারণ আমরা সকলেই জানি রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ এই সরকারি কর্মচারীদের ডিএটাকে আটকানো। কারণ তারা মনে করেন রাজ্যের সরকারি কর্মচারীরা রসে বসে আছেন, সেই কারণেই তারা মনে করেন এই যারা রসে বসে আছেন তাদের আর অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই। কারণ তাদের অতিরিক্ত কিছু দিলেও রাজ্যের সরকার যে দল করে সেই শাসক দলের কোনো লাভ হবে না, বরং সেই টাকাটা তারা যদি ওই ভাতা হিসেবে বিলি করেন তাহলে কয়েক লক্ষ পরিবারের কাছে যাওয়া যাবে, এবং সেক্ষেত্রে তাদের ভোট ব্যাংক কিন্তু স্ফীত হবে। কিন্তু তাদের যে মনোভাব, সেই মনোভাব কি আদৌ এবার কার্যকারী হবে? কারণ যেভাবে সুপ্রিম কোর্ট এই কমিটিকে নির্দেশ দিয়েছেন এবং কমিটির পর্যবেক্ষণে থেকে রাজ্য সরকারকে করতে হবে, সেটা কতদূর সম্ভব হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তবুও আমাদের সরকার তো এই রাজ্যের ওই সবজান্তা বঙ্গেশ্বরীর অধীনে চলা, তিনি যা ভালো বোঝেন, তিনি যা মনে করেন সেটাই তো একমাত্র করণীয় কাজ। রাজ্যবাসীকে তার কথা মতোই চলতে হবে, তার ইচ্ছা মতোই চলতে হবে, এটাই তো তিনি মনে করেন। স্বাভাবিকভাবেই এই রায় আদৌ বাস্তবায়িত হবে কিনা, রাজ্য সরকার করবে কিনা, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। সন্দেহ থেকে যাচ্ছে তার কারণ আজকে এই ডিএ রায়ের পাশাপাশি আমাদের রাজ্যের বাজেট পেশ করার দিন ছিল, এবং সেই বাজেটে আমরা যেটা দেখতে পেলাম, ভাতার ছড়াছড়ি। সকলেরই এটা জানা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বেই, কারণ এই বছর ভোট রয়েছে বিধানসভা, এবং এই ভোটে যদি রাজ্য সরকারকে আবার ক্ষমতায় ফিরে আসতে হয় তাহলে রূপের তাস সেই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরেই ভরসা করতে হবে। আর এই যত পার্ট টাইম চাকুরিয়ারতা আছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের কিছু বেতন কিছু বাড়িয়ে, যারা অস্থায়ী কর্মচারী সেই অস্থায়ী কর্মচারীদের কিছু টাকা বাড়িয়ে দেওয়া মাইনে। আমরা যেটা দেখলাম, সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1000 টাকা, আশা অঙ্গনবাড়ি কর্মীদের ভাতা 1000 টাকা করে বাড়ল, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, এই সবই অস্থায়ী রূপে কাজ করেন, তাদের 1000 টাকা করে বাড়ল। আবার নতুন একটা প্রকল্পও ঘোষণা করলেন, একটা পুরনো প্রকল্প যুবশ্রী বন্ধ করে দিয়েছিলেন, বন্ধ হয়ে গেছিল, সেই প্রকল্পটাকেই আবার যুবসাথী বলে নিয়ে আসলেন, এবং 15 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যারা যুবক, তারা 1500 টাকা করে মাসে পাবেন আগস্ট মাস থেকে। পেনশন ভোগী যারা রয়েছেন তাদের ক্যাশলেস বাড়িয়েছেন তিনি। অর্থাৎ এই সমস্ত খয়রাতিতে তার বাজেট ভরে গেছে। আদতে এই বঙ্গ সমাজের যুবক যুবতী যারা রয়েছেন তাদের প্রকৃত অর্থে কর্মসংস্থান কি হবে, কিভাবে কর্মসংস্থানে আরো জোর দেওয়া যায়, তার জন্য বাজেটে বরাদ্দ পাইনি। শিক্ষার খাতে ব্যয় বরাদ্দ বাড়েনি, খুঁজে পাওয়া যায়নি। স্বাস্থ্য, ওই স্বাস্থ্য সাথীতেই স্বাস্থ্য ঢুকে গেছে, আর পরিকাঠামোগত উন্নয়নের কোনো ব্যবস্থাই এই বাজেটে নেই। এবং রাজ্য সরকার যে এই ভাতা ভর্তুকি এটা দিতেই বেশি আগ্রহী, ভালো গভর্নেন্স, কর্মসংস্থান, শিল্প পরিকাঠামো, শিল্পায়ন, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো উন্নয়নের জন্য যে ব্যয় বরাদ্দ, সেদিকে এই সরকারের কোনো দৃষ্টিই নেই। ফলে যা হওয়ার তাই। ভোটের বছর ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছেন,
স্বাভাবিকভাবেই পূর্ণাঙ্গ বাজেটে যেরমভাবে হয় সেরকম বাজেট হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু তার মধ্যেও এই জিনিসগুলোই প্রাধান্য পাওয়া উচিত ছিল। আর সবথেকে লক্ষণীয় ব্যাপার যেটা ছিল, এই কালকে ডিএ রায় বেরোনোর পরে রাজ্য সরকার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএর কি বন্দোবস্ত করে। সবাইকে আশ্চর্য করে দেখা গেল, এই কোর্টের রায়কে কোনো রকম তোয়াক্কা না করে তারা 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। আচ্ছা, যেখানে তাদের বাজেট পেশ করার আগেই সুপ্রিম কোর্টের রায় চলে এসছে যে মার্চের 31 তারিখের মধ্যে 25% ডিএ দিয়ে দিতে হবে, সেখানে শুধুমাত্র 4% ডিএ দিয়ে রাজ্য সরকার কি প্রমাণ করতে চাইছে? আসলে রাজ্য সরকারের যে মানসিকতা, সেই মানসিকতা বোঝা যায় বাজেট পেশ করার পরে। তারপরে যে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, সেই কথা থেকে আশ্চর্য বিষয়, এই সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, এই একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে, যে এই যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা তো যে কমিটি দিয়েছে সেই কমিটিতে তো রাজ্যের কেউ ছিল না, 3জন বিচারক এবং ওই সিএ যে একজন ছিলেন, তারা মিলে এই রায়টা দিয়েছে। ফলে আমরা এই রায়ের বিষয়ে এক্ষুনি কিছু বলছি না, আগে ভালো করে রায়ের কপি আসুক, সেগুলোকে দেখি। আমরা একটা কমিটি করে দিয়েছি, তিনি রায়ের কপি পাননি, রায় বিশ্লেষণ করেননি, অথচ মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন, যেই কমিটি এই রায়কে পর্যালোচনা করবে এবং তারপরে যা করার সেটা তারা করবে। অর্থাৎ সেই আবার কোন রকম একটা ফন্দি ফিকির করা, যাতে সুপ্রিম কোর্টের এই রায়টাকেও কোনো রকম ভাবে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়। তার সাথে সাথে তিনি আবার একটু ধমকিও দিয়েছেন স্বভাব সুলভ ভঙ্গিতে। এটাই তো তার কাজ, এই কাজটাই তো তিনি ভালো পারেন। তিনি বলেছেন, আমরা পেনশন দিই, অন্য কেউ পেনশন দেয় না। আজকে যদি আমার পেনশন না দিতে হতো তাহলে কত টাকা বেঁচে যেত। মানে পেনশনে যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা যদি বেঁচে যেত তাহলে নাকি রাজ্যের আরো উন্নতি হতো। উন্নতি যে কি হতো সেটা তো আমরা জানি। বরং তিনি বলতেই পারতেন, এই টাকাটা যদি বেঁচে যেত তাহলে আমি আরো তো কিছু লোককে ভাতা ভিক্ষা ইত্যাদি দিয়ে আমার ভোট ব্যাংকটাকে স্ফীত করতে পারতাম। আর আজকের এই বাজারে যখন এসআইআর নামক ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন ভাতা ভিক্ষা ছাড়া আর তো কোনো দিকে নজর দেওয়া সম্ভব না, উচিত না। রাজ্য সরকারের মাননীয়ার মনোভাবটাই এমন। আদতে তিনি এই রায়কে মেনে নেন কিনা এবং মেনে নিয়ে সেদিকে কোনো পদক্ষেপ করেন কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অবশ্যই আমাদের সকলের নজর থাকবে তিনি আগামী দিনে এই রায়কে বাস্তবায়িত করার জন্য কি কি পদক্ষেপ এবং কিভাবে নিচ্ছে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ডিএ বেড়েছে 4% ডিএ বেড়েছে এবং তাদের জন্য সেভেন্থ পে কমিশন ঘোষণা হয়েছে এবং যারা পেনশনার তাদের জন্য ক্যাশলেস 75% আরো বাড়ানো হয়েছে। এই বিষয়টা নিয়ে তারা খুশি আবির খেলতে বিশ্বাস করছে, কিন্তু তাদের সঙ্গে আরেকটা বেশি প্রশ্ন চলে আসে সকালবেলা সুপ্রিম কোর্টের রায়। এই বিষয়টা আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়, সরকারি কর্মচারীরা। ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে।
পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে?